আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের সেকেন্ড সেশন নিয়ে আসছি। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলোর মধ্যে সৃজনশীল আসে এরকম অংশ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমরা সবার প্রথমে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, টপিকগুলো আগে আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে 1 নম্বর, নগ্নবীজি ও নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। এটা এটা নিয়ে আমরা আলোচনা করব ইন ডিটেলস। 2 নম্বর আমরা আলোচনা করব সাইকাস, যেটা আমাদের সিলেবাস আছে, সাইকাস এর বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে আসলে আমরা গঠন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, গঠন বৈশিষ্ট্য। অর্থাৎ সাইকাসের কোন অংশের গঠন কিরকম, কোন অংশ দিয়ে কি কাজ করে, এগুলো নিয়ে আলোচনা। 3 নম্বর আমরা আলোচনা করব যে কোরালয়েড মূল। 4 নম্বর হচ্ছে সার্সিনেট, ভার্নেশন। তারপরে আমরা আলোচনা করব হচ্ছে জনন, এবং আরেকটা জিনিস আমরা আলোচনা করব সেটা হচ্ছে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলে। এই কয়টা বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এবং এখান থেকে সৃজনশীল, আমাদের উদ্দীপক এবং এমসিকিউ খুব বেশি পরিমাণে পরীক্ষাতে আসে। তো আমরা লেটস গো, আমরা শুরু করি ইনশাআল্লাহ। তো সবার প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। গত সেশনে আমরা কনিফার উদ্ভিদ সম্পর্কে আলোচনা করছিলাম সবার শেষে। তারপরে আসলে আমাদের আসবে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। তো নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যে আমরা বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে খুব ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখো, 1 নম্বর যে বিষয়টা আসবে সেটা হচ্ছে, নগ্নবীজি যতগুলো উদ্ভিদ আছে, নগ্নবীজি উদ্ভিদগুলো সাধারণত কিরকম হয়? হেটারোস্পোরাস। কিরকম হয়? হেটারোস্পোরাস। হেটারোস্পোরাস। হেটারোস্পোরাস কি? আচ্ছা, আমি দুটো শব্দ আছে, দুটো শব্দের মধ্যে একটা হচ্ছে হোমোস্পোরাস, HOM, হোমো, SPOROUS, হোমোস্পোরাস, আর একটা হচ্ছে হেটারোস্পোরাস। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে আজকে হেটারোস্পোরাস নিয়ে আলোচনা করি। দেখো, এই আমাদের বইয়ে একটা কঠিন শব্দ আছে, সেটা হচ্ছে অসমরেণী পশু। এই বিষয়টাকে আসলে ওভাবে বোঝাচ্ছে, আমরা এই শব্দটাকে ভেঙে ভেঙে একটু বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। দেখো, এই হেটারো এবং স্পোরাস, এখানে দুটো শব্দ আসছে। হেটারো শব্দের অর্থ হচ্ছে অসম। আমরা যদি সহজে একটু বুঝতে চাই, এটা অর্থ হচ্ছে কি? অসম। আর স্পোরাস শব্দের অর্থ হচ্ছে, এখানে আমরা স্পোরকে বলতে পারি, স্পোর। স্পোর বলতে আসলে এখানে আমরা বোঝাচ্ছি 2 ধরনের স্পোরকে। একটা হচ্ছে মাইক্রো স্পোর, আর একটা হচ্ছে মেগা স্পোর। হ্যাঁ, মাইক্রো স্পোর সাধারণত আমরা বলি কাকে? শুক্রাণুকে। আর মেগা স্পোর আমরা বলি ডিম্বাণুকে। ঠিক আছে? আচ্ছা, তো হেটারোস্পোরাস যেটা আছে সেটা হচ্ছে সেই উদ্ভিদগুলোকে বলে, যে উদ্ভিদগুলো আসলে যে এদের যে শুক্রাণু এবং ডিম্বাণু, অর্থাৎ মাইক্রোস্পোর এবং মেগাস্পোরের আকার আকৃতি ভিন্ন। আমি যদি সহজে বলি, সেটা হচ্ছে এদের শুক্রাণু এবং ডিম্বাণুর যে আকার আকৃতি, গঠন বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো একে অপরের সাথে বৈশিষ্ট্যপূর্ণভাবে আলাদা। তারা টোটালি সেপারেট করা যায় এদেরকে, কোনোভাবেই এদের মিল নেই। ঠিক আছে? আর হোমোস্পোরাস বলতে আসলে বোঝায়, সেটা হচ্ছে যে যদি কোনো উদ্ভিদের শুক্রাণু এবং ডিম্বাণু, অর্থাৎ মাইক্রোস্পোর এবং মেগাস্পোর দুটোই যদি কি হয়, একই রকম দেখতে হয়, তাহলে যদি এটাকে সেপারেশন করা যায় না, আকার আকৃতি গঠন বৈশিষ্ট্য কোনোভাবে এদেরকে সেপারেশন করা যায় না, একই রকম দেখতে লাগে, তাহলে এটাকে আমরা বলি হোমোস্পোরাস। আর যদি আলাদা করা যায় তাহলে এটাকে আমরা বলি হেটারোস্পোরাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে হেটারোস্পোরাস বলতে আমরা মাইক্রোস্পোর এবং মেগাস্পোরের গঠন এবং আকার আকৃতি দিয়ে বোঝাচ্ছি। তো দেখো, এখানে বিষয়টা হচ্ছে যে যদি একটা উদ্ভিদে, এখন আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে যদি একটা উদ্ভিদের মধ্যে এই
মাইক্রোস্পোর এবং মেগাস্পোর দুটোই যদি একটা উদ্ভিদের মধ্যেই উৎপন্ন হয়, এটা যদি অন্য ভিন্ন ভিন্ন উদ্ভিদের মধ্যে উৎপন্ন না হয়, একটা উদ্ভিদের মধ্যে উৎপন্ন হবে। একটা উদ্ভিদ তার মধ্যেই শুক্রাণু এবং ডিম্বাণু দুটোই উৎপন্ন হচ্ছে, তাহলে সেটাই সেই উদ্ভিদকে আমরা বলবো মনোসিয়াস। কি বলবো আমরা? মনোসিয়াস। আরেকটা আরেকটা শব্দ আছে, সেটাকে আমরা বলবো ডায়োসিয়াস, DIOECIOUS, ডায়োসিয়াস। তাহলে মনোসিয়াস কাকে বলবো? যদি একটি উদ্ভিদে শুক্রাণু এবং ডিম্বাণু, মানে এখানে আমি বুঝাইলাম পুরুষ এবং স্ত্রী স্পোর, যেটা দুটোই যদি উৎপন্ন হয়, ঠিক আছে। আর ডায়োসিয়াস কাকে বলা হবে? যদি পুরুষ এবং স্ত্রী স্পোর যদি ভিন্ন ভিন্ন উদ্ভিদে উৎপন্ন হয়। এই চিহ্ন আসলে আমাদের কার? এই চিহ্ন হচ্ছে পুরুষের, আর এই চিহ্নটা হচ্ছে স্ত্রীর। আমি এটাই শর্টকাটে একটু বলছি, যে এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি, যে পুরুষ অথবা স্ত্রী স্পোর যদি ভিন্ন ভিন্ন উদ্ভিদের মধ্যে উৎপন্ন হয়, তাহলে সেই উদ্ভিদকে আমরা বলতেছি ডায়োসিয়াস। অর্থাৎ হেটারোস্পোরাস উদ্ভিদের মধ্যে মনোসিয়াস থাকতে পারে, আবার ডায়োসিয়াসও থাকতে পারে। মনোসিয়াস উদ্ভিদ কাদেরকে বলবো আমরা? যদি একটা উদ্ভিদের মধ্যে পুং স্পোর এবং স্ত্রী স্পোর, যেটা মাইক্রোস্পোর এবং মেগাস্পোর দুটোই যদি একই উদ্ভিদের মধ্যে উৎপন্ন হয়, তাহলে সেটাকে আমরা বলবো মনোসিয়াস। আর ডায়োসিয়াস কাকে বলবো? যদি এই পুরুষ এবং স্ত্রী স্পোর গুলো যদি ভিন্ন ভিন্ন উদ্ভিদের মধ্যে উৎপন্ন হয়, তাহলে এটাকে আমরা বলবো ডায়োসিয়াস। এই হচ্ছে হেটারোস্পোরসের মধ্যে উদাহরণ। তো যাই হোক, অনেক উদ্ভিদের মধ্যেই হচ্ছে অনেক উদ্ভিদ উদাহরণ দেওয়া যায় আমরা মনোসিয়াসের মধ্যে। তবে আমরা যেহেতু এখানে আসলে মানে সাইকাস নিয়ে আলোচনা করছি, অর্থাৎ নগ্নবীজ নিয়ে আলোচনা করছি, তাই আমরা এখানে বলতে চাই যে হেটারোস্পোরাসের মধ্যে এই যে সাইকাস উদ্ভিদটা যেটা আছে, এই সাইকাস কিন্তু কি ডায়োসিয়াস। ডায়োসিয়াস মানে এর সাইকাসের পুরুষ গাছ হয়, আবার স্ত্রী গাছও হয়। পুরুষ গাছের মধ্যে পুরুষ অর্থাৎ পুরুষ স্পর পুং স্পর সৃষ্টি হয়, আর মহিলা গাছের মধ্যে মহিলা মানে স্ত্রী স্পর যেটা, সেটা সৃষ্টি হয়। আচ্ছা, তো আমি যদি একটু শর্টকাটে আর্ট করি, এটা যদি একটা আমি সাইকাস উদ্ভিদ বিবেচনা করি, এই সাইকাস উদ্ভিদের ক্ষেত্রে এদের মাথার মধ্যে কিছু মুকুটের মতো থাকবে। এই পাতাগুলো আমি আর্ট করবো। দুই ধরনের পাতা থাকে এদের। তবে এদের কি থাকে? এই পুরুষ গাছের মাঝখানের দিকে পুং স্ট্রোবিলাস, অর্থাৎ এরকম একটা কোণের মতো, কলার মোচার মতো দেখতে একটা অংশ এখানে থাকে। এই অংশটা পুরুষ গাছ। আর স্ত্রী গাছ সেম গঠন। যদি স্ত্রী গাছ মানে গাছটা এরকম থাকবে, এর গাছের উপরেও পাতাগুলো এভাবে মুকুটের মতো অবস্থান করবে, হ্যাঁ, এবং এর শরীরের মাঝখানে তোমার হচ্ছে এরকম ধরনের মেগা স্পোরোফিল অবস্থান করবে। অর্থাৎ এই গাছের মধ্যে স্ত্রী রেণু উৎপন্ন হবে, এবং এই গাছের মধ্যে পুং রেণু উৎপন্ন হবে। এখান থেকে রেণু উৎপন্ন হয়ে এখান থেকে শুক্রাণুটা বাতাসের মাধ্যমে উড়ে গিয়ে এই গাছের এই গাছের ডিম্বাণুকে নিষিক্ত করে এখান থেকে পরবর্তীতে যৌনজনন, এটা আসলে যৌনজনন, উরোগ্যামাস প্রক্রিয়া যৌনজনন সম্পন্ন করবে, এবং যৌনজনন সম্পন্ন করে এখান থেকে পরবর্তীতে নেক্সট জেনারেশন তৈরি হবে। তো এটা ছিল হচ্ছে আমাদের হেটারোস্পোরাস নিয়ে অনেক কথা। তো এখানে হেটারোস্পোরাসের মধ্যে আমরা একটা উদাহরণ পাইলাম সাইকাস, আর হোমোস্পোরাসের মধ্যে আমরা একটা উদাহরণ লিখতে পারি, সেটা হচ্ছে এখানে মস উদাহরণ হিসেবে আসতে পারে। মস যেহেতু আমরা ব্রায়োফাইট, আর টেরিডোফাইটের মধ্যে আমরা ফার্ন বলতে পারি, ফার্ন। তাহলে মস এবং ফার্ন, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, যেটা আমরা ব্রায়োফাইটা টেরিডোফাইটা যে অধ্যায় আছে সেই অধ্যায়ের মধ্যে আমরা এই বিস্তারিত আলোচনা করব। তো এটা হচ্ছে হোমোস্পোরাসের মধ্যে পড়ে, অর্থাৎ মস এবং ফার্নের যে শুক্রাণু এবং ডিম্বাণু এরা দেখতে একই রকম। এই তাহলে 1 নাম্বার আমরা কি নিয়ে আলোচনা করলাম? হেটারোস্পোরাস। তাহলে নগ্নবীজী উদ্ভিদ হেটারোস্পোরাস।
2 নাম্বার যে বৈশিষ্ট্য নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে যে স্ত্রী যে গাছটা একটু আগে আমি এখানে ড্র করছিলাম, সেটা হচ্ছে যে এর হচ্ছে মাঝখানের দিকে কি থাকে, এরকম স্ত্রী রেণুপত্র, ঠিক আছে। আর এখানে গাছের পাতাগুলো এরকম থাকে, সাইকাস গাছের পাতাগুলো এরকম মুকুটের মতো অবস্থান করে, ঠিক আছে। এর যে এই যে পাতাগুলো আছে এগুলো নিয়ে আমরা একটু ভিতরে একটু পরে আলোচনা করবো, এর ডিটেলস গঠন বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করবো। এখানে জাস্ট বৈশিষ্ট্য বোঝানোর ক্ষেত্রে আমি ড্র করতেছি আর কি। তো এখানে যে স্ত্রী রেণুপত্র যেটা আছে, স্ত্রী রেণুপত্রগুলোর মধ্যে কি থাকে, এখানে কোনো ধরনের এই ফুলগুলো যদি আমি এটাকে ফুল বিবেচনা করি, তাহলে এই ফুলগুলোর মধ্যে কোনো গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয় কিছুই নাই। যদি আমি দ্বিবীজপত্রী একটা উদ্ভিদের গঠন চিন্তা করি, এর ফুলের ভিতরে কি থাকবে, এরকম, যেটা আমরা 9, 10-এ পড়ে আসছি অলরেডি। এখানে গর্ভদণ্ড থাকবে, গর্ভমুণ্ড থাকবে, গর্ভাশয় থাকবে। কিন্তু এই উদ্ভিদের যে মেগাস্পোরোফিলের মধ্যে কোনো ধরনের গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয় নেই। ওকে, আচ্ছা। তো বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য যে এদের মেগাস্পোরোফিল এর মধ্যে কি নাই, কোনো ধরনের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নেই। আচ্ছা, এটা 2 নাম্বার। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে এদের আর্কিগোনিয়াম থাকে। কি থাকে? এদের আর্কিগোনিয়াম থাকে। আচ্ছা, আর্কিগোনিয়ামটা কি? আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী জননাঙ্গ। এটা আমরা কিভাবে মনে রাখবো? স্ত্রী জননাঙ্গ, ঠিক আছে। আর্কিগোনিয়াম অর্থাৎ আমি যদি একটু আট করি, এই মেগাস্পোরোফিল যেটা আছে, এই মেগাস্পোরোফিলটাকে আমি যদি একটু ডিটেলসে আট করতে যাই, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এরকম করে ডিম, এগুলো হচ্ছে ডিম্বাশয়, ঠিক আছে। এখানে এটা হচ্ছে একটা ডিম আর কি। তো এটা যদি আমি একটা স্ত্রী মেগাস্পোরোফিল আমি যদি বিবেচনা করি, তাহলে দেখো এদের এটা কিন্তু সরাসরি ডিম্বক রন্ধ্র থাকবে, শুক্রাণু এসে সরাসরি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে ভিতরে যায়, নিষেক ঘটে ফেলবে। এর কোনো ধরনের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড কিচ্ছু নাই। আর এই ডিমটাকে ধারণ করার জন্য এই যে স্ত্রী যে একটা অঙ্গ থাকে, এই অঙ্গটাকে আমরা বলতেছি আর্কিগোনিয়াম। এটা শুধুমাত্র নগ্নবীজী উদ্ভিদের মধ্যে পাওয়া যাবে। আচ্ছা, এটা গেল। এবার 4 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে এদের নো ভেসেল। এদের ভেসেল নাই। আমরা জানি ভেসেলটা হচ্ছে কি, ভেসেলটা হচ্ছে জাইলেমের একটা খুব গুরুত্বপূর্ণ একটা পরিবহন টিস্যু। এই টিস্যুটা হচ্ছে যেটা মূল পর্যন্ত বিস্তৃত থাকে, মূল থেকে পানি বা খনিজ লবণ সেগুলোকে বহন করে পাতা পর্যন্ত নিয়ে যায়। এটা হচ্ছে নো ভেসেল। কোনো প্রকার ভেসেল নগ্নবীজী উদ্ভিদের মধ্যে থাকে না, তবে এক্সেপ্ট শুধুমাত্র একটা জেনাসের মধ্যে থাকে, এক্সেপ্ট নেটাম, GNETUM। এই নেটাম বা নেটোফাইটাদের তোমার হচ্ছে কি থাকবে, শুধুমাত্র ভেসেলটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে এরা সকলেই বায়ু পরাগী, অর্থাৎ এরা সবাই বাতাসের মাধ্যমে বা বাতাসকে পরাগায়ন মাধ্যম হিসেবে ব্যবহার করে। আচ্ছা, এই যতগুলো বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম, মনোসিয়াস, ডায়োসিয়াস, যতগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এগুলো সবগুলো মোটামুটি সাইকাসের সাথে মিলবে। আমরা যদি পরীক্ষায় নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য চাই, সেক্ষেত্রে আমরা এই বৈশিষ্ট্যগুলো দিতে পারি। আবার যদি হচ্ছে আমাদের সাইকাসের বৈশিষ্ট্য চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডায়োসিয়াস আর বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো দিতে পারি। আর এক্সট্রা কিছু বৈশিষ্ট্য আমাদের সাইকাসের আছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সাইকাসের এক্সট্রা একটা বিষয় আছে, সেটা হচ্ছে সাইকাসে ট্রান্সফিউশন টিস্যু দেখা যায়। কি টিস্যু? ট্রান্সফিউশন টিস্যু। এদের কি দেখা যায়? সাইকাসে ট্রান্সফিউশন টিস্যু দেখা যায়। ট্রান্সফিউশন টিস্যুটা কি সেটা একটু দেখি আমরা। দেখো, যা আমাদের এসএসসির দ্বিতীয় চ্যাপ্টার যেটা ছিল আমাদের, সেটা হচ্ছে কোষের গঠন, এইটা যে চ্যাপ্টারটা ছিল, অথবা আমাদের ইন্টারের এইচএসসির হচ্ছে বোটানির যে টিস্যু এবং টিস্যুর তন্ত্র যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়ের মধ্যে আমাদের ভাস্কুলার সিস্টেম নিয়ে বিশদ আলোচনা আছে। আমি যদি এখানে একটা ভাস্কুলার বান্ডেল চিন্তা করি, ভাস্কুলার বান্ডেল হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমের একটা কম্বিনেশন বান্ডেল। এখানে জাইলেম এবং ফ্লোয়েম থাকবে। আমি যদি একটু জাইলেম ফ্লোয়েম গুলো আর্ট করি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভাস্কুলার বান্ডেল, অর্থাৎ উদ্ভিদের পরিবহন তন্ত্র। এটা কি? উদ্ভিদের পরিবহন তন্ত্র। আচ্ছা, এই পরিবহন তন্ত্রের চারদিকে আশেপাশে এক ধরনের
সজীব কোষ অবস্থান করে। কি কোষ অবস্থান করে? সজীব কোষ। এই যে কোষগুলা এক ধরনের টিস্যু এর আশেপাশে অবস্থান করে, জাইলেম এবং ফ্লোয়েমের যে ভাস্কুলার বান্ডেলের চারদিকে অবস্থান করতেছে, এটাকেই আমরা কি বলতেছি? ট্রান্সফিউশন টিস্যু। এই ট্রান্সফিউশন টিস্যুটা এরা কি ধরনের কোষ দিয়ে গঠিত? এরা কি ধরনের টিস্যু দিয়ে গঠিত? এরা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। এরা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু। ওকে, প্যারেনকাইমা টিস্যু আমরা এটা কিন্তু পড়ছিলাম 9 এ, আমাদের এটা নলেজ আছে। এরা দেখতে এই ধরনের প্যারেনকাইমা টিস্যু গুলো হচ্ছে, এই কোষগুলো সাধারণত গোলাকার বা ডিম্বাকার হয়ে থাকে এবং এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে এবং এদের যে কোষ প্রাচীর সেটা কি দ্বারা নির্মিত? সেলুলোজ দ্বারা নির্মিত। নো লিগনিন, লিগনিন এদের যে প্রাচীর সেখানে থাকে না। তার মানে আমরা বলতে পারছি যে সাইকাসের যে ট্রান্সফিউশন টিস্যুটা আছে, সেই ট্রান্সফিউশন টিস্যুটা প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি এবং এই প্যারেনকাইমা লিগনিন যুক্ত নয়, এর প্রাচীর লিগনিন যুক্ত নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমি যদি বলি এই ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে ট্রাকিড, যেটা জাইলেমের যে প্রধান অংশ, ট্রাকিড একটু দেখতে লম্বাটে আকৃতির আর কি, এক ধরনের এই ধরনের টিস্যু। এদের প্রাচীরে হচ্ছে অর্নামেন্টেশন দেখা যায়, লিগনিন যুক্ত হয়ে একটু মোটা পুরু হয়। এই যে এদের চারপাশে, অর্থাৎ এই ট্রাকিডের চারপাশে যে ট্রান্সফিউশন টিস্যুটা থাকে, সেই প্যারেনকাইমা গুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে লিগনিন দেখা যেতে পারে। ঠিক আছে, লিগনিন দেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের ট্রান্সফিউশন টিস্যু।